ম্লান চাঁদের আলো, খুব স্পষ্টও নয় আবার একেবারে অস্পষ্টও নয়। উঠানের একটা গাছের গুঁড়ির ওপর দুটো কঙ্কাল ঠেসাঠেসি বসে আছে, একজনের হাত আরেকজনের গলার কাছে। আর একটু দূরে একটা গাছের ডালে মুংলা দোল খাচ্ছে। কি লম্বা চেহারা, সারা দেহ কোথাও এক তিল মাংস নেই। চোখ দুটো গর্ত থেকে গাঢ় লাল রং হয়ে বেরিয়ে আসছে। অজান্তেই মুখ থেকে একটা আত্মচিৎকার বেরিয়ে গিয়েছিল। সঙ্গে সঙ্গে কঙ্কাল দুটো ফিরে দেখলো। কি ভাবছো, ভূত হতে পারে না? কণ্ঠে বৈশাখী থেকে আমি তোমাদের স্বাগত জানাই। বিশ্বাস করো না ভূত আছে? তাহলে আমার গল্প প্রথম থেকে একটু শুনেই দেখো না, তাহলে তোমরাই বিশ্বাস করবে ভূতে তোমরা বিশ্বাস করো কি করো না, ভূত আছে কি নেই। আমি তোমাদের যে গল্পটা শোনাবো সেটা হলো হরিনারায়ণ চট্টোপাধ্যায় মহাশয়ের লেখা। গল্পের নাম অমরধাম। মাঘ মাস ধরে শরীরটা আমার খুব খারাপ হয়ে যাচ্ছে। মাঘ মাস বললাম এই কারণ বেশ কিছু আগের মাস থেকেই আমার শরীরটা খারাপ হয়ে যাচ্ছে। মাঘ মাসে বেশি যা খাই তাতেই অম্বল হয়ে যায়। বিকেলে মাথায় যন্ত্রণা, রাতে ঘুম নেই, কাজে একেবারে আমি কোনো রকম উৎসাহই পাচ্ছি না। পাড়ার ডাক্তার বলল ওষুধের সাময়িক উপকার হতে পারে, স্থায়ী কিছু হবে না। তার চেয়ে বরং ভালো জায়গায় চেঞ্জে চলে যান, মাস দুয়েক থাকলেই সেরে যাবেন। কোথায় যাব তাই নিয়ে সমস্যা। এক এক বন্ধু এক এক রকম উপদেশ দিতে লাগলো। কেউ বলল ভুবনেশ্বর যা, কেউ বলল হাজারিবাগ যা, আবার কেউ বা বলল দেওঘর চলে যা। কি করব, কোথায় যাব যখন ভাবছি, তখন হঠাৎ অমলের সঙ্গে দেখা হয়ে গেল। অফিস থেকে বেরিয়ে ফাঁকা ট্রামের জন্য অপেক্ষা করছি, আচমকা পিঠে তার স্পর্শ। ফিরে দেখি অমল। কলেজ ছাড়ার পর অমলের সঙ্গে আর দেখা হয়নি। আমাকে দেখে অমল বলল, চেহারাটা যে বড্ড খারাপ হয়ে গেছে, কি ব্যাপার রে? আমি সব কিছু বললাম। মাসখানেক ধরে আমার খুব অম্বল হচ্ছে, সন্ধ্যের দিকে মাথায় যন্ত্রণা করছে, কাজে মন বসছে না, ইত্যাদি ইত্যাদি। অমল শুনে বলল, ওই সব ভুবনেশ্বর দেওঘর গিয়ে কিছু হবে না ভাই, সেসব চিন্তা ছেড়ে দে, ওখানে কিচ্ছু হবে না। তুই মিলনপুরে চলে যা, 3 দিনে তোর অম্বল টম্বল সব সেরে যাবে। আমি বললাম, মিলনপুর কোথায়? ওখানে তো কখনো নাম শুনিনি। অমল হাসল। বেশি লোক নাম শোনেনি বলেই তো জায়গাটা এখনো ভালো আছে রে, ভিড় হলেই জলবায়ু বদলে যায়। কিন্তু আমি যাবো কি করে, থাকবো কোথায়? অমল বলল, কোনো অসুবিধা হবে না ভাই, আমার বাবা একটা বাংলো কিনেছে মিলনপুরে, এখন কেউ যায় না সেখানে। আমি তো এখন অন্য জায়গায় থাকি, তবে লোক আছে, তার কাছে আমার নাম করো, কোনো কিছু অসুবিধা হবে না। অমল আবার বলল, গিরিটি স্টেশনে নেমে 13 মাইল, মিলনপুরে নেমে অমরধাম বললেই যে কোনো লোক দেখিয়ে দেবে। তুমি চলে যাও, শরীরটা সারিয়ে এসো। আমি অমরের কথা শুনে সেখানেই গেলাম। মিলনপুরে যখন নামলাম তখন রাত 8টা। চারিদিক অন্ধকার, একদিকে উঁচু নিচু পাহাড়, তার কোলে ঘন অরণ্য, আর একদিকে সরু নদী, প্রায় নালার মতো, কিন্তু কি জলের গর্জন! স্রোত পাথর থেকে পাথরে লাফিয়ে চলেছে। মিলনপুর সত্যিই খুব সুন্দর জায়গা। টর্চ জেলে কোনো রকমে এগোতে লাগলাম। সরু পায়ে চলা পথ, লাল মাটি, মাঝে মাঝে কালো পাথর। অন্যমনস্ক হলে হোঁচট খাওয়ার আশঙ্কা আছে। পথের এক পাশে একটা মুদির দোকান। মুদি ঝাঁপ বন্ধ করছিল, আমি গিয়ে দাঁড়ালাম। ওখানে অমরধাম কোথায় আছে বলতে পারেন? মুদির লণ্ঠনটা তুলে কিছুক্ষণ আমার দিকে দেখে বলল, সেখানে তো কেউ থাকে না, বাড়ি একেবারে জঙ্গল হয়ে আছে। বুঝলাম, মুদি বাড়ির সম্বন্ধে বিশেষ খোঁজখবর রাখে না। জঙ্গল হলে কি অমল আমাকে আসতে বলতো? এমন হতে পারে মালি হয়তো বাড়ির
চারপাশ পরিষ্কার করে না, তাতেই আগাছা জন্মেছে। আমি বললাম মুদিটিকে, কি আছে, বাড়িটা কোন দিকে বলতে পারবো? ঠিক আছে ঠিক আছে। মুদি বলল, সোজা চলে যান, সামনে একটা নিচু টিলা দেখবেন, সেটা বাঁ দিকে রেখে ঘুরে যাবেন। এক জায়গায় গোটা চারেক শাল গাছের মেলা, গাছের সাহেবদের গোরস্থান পাশেই দেখতে পাবেন। সেটা ছাড়িয়ে একটু গেলেই সাদা পাঁচির ঘেরা অমর ধাম। এক হাতে সুটকেস আর এক হাতে টর্চ। সাবধানে এগোতে লাগলাম। রাত 9টার বেশি হয়নি, কিন্তু এই জনমানবহীন ঘন জঙ্গলে ঘোর অন্ধকার জায়গায় মনে হচ্ছে যেন এটা নিশুতি রাত। ঝিঁঝি ডাকছে, ঝোপে ঝোপে জোনাকির ঝাঁক। মাঝে মাঝে পায়ের কাছে খড়খড় শব্দ করে কি যেন সরে যাচ্ছে। সাপ হওয়াও কিন্তু বিচিত্র নয়। এক সময়ে নিচু টিলা পেলাম, গোরস্থানও পেলাম, অন্ধকারে অনেকগুলো আলোর ফুলকি, সম্ভবত শেয়ালের চোখ। বড় শেয়াল অর্থাৎ বাঘ হওয়াও কিন্তু আশ্চর্য নয়। যাক, অবশেষে অমরধাম কিন্তু পেলাম। বেশ সুন্দর বাংলো, অন্তত এক সময়ে বেশ ভালোই ছিল। এখন অযত্নে জায়গায় জায়গায় পলেস্তারা ঘটছে, ইট বেরিয়ে যাচ্ছে, জলের পাইপে আগাছা হয়েছে, সামনের চাতাল শ্যাওলায় সবুজ হয়ে আছে। গেট ঠেলতে ক্যাঁচ করে বিচ্ছিরি একটা শব্দ করে গেট খুলে গেল। ভিতরে গিয়ে জোরে জোরে কড়া নাড়তে লাগলাম। 10 কড়া নাড়ার পর দরজা খোলার শব্দ হলো। বারান্দায় গলা শোনা গেল, কে? আমি ওপরের দিকে মুখ তুলে বললাম, আমি অমরের বন্ধু, আমার আসার কথা ছিল। আরে পার্থ না? তোমারই জন্যই তো অপেক্ষা করে রয়েছি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দরজা খুলে দিচ্ছি। আমার নিজের খুব অবাক লাগলো। কে লোকটা? আমার নাম জানলো কি করে? তবে কি আমাদের কোনো বন্ধু আমার মতন শরীর সারাতে এখানে চলে এসেছে? নিচের দরজা খুলতেই খোলা দরজা দিয়ে এক ঝাঁক চামচিকি উড়ে গেল। আর একটু হলেই তাদের ডানা আমার মাথায় লেগে যেত। লম্বা চেহারাটা একটি লোক আমার কাঁধ দুটো 2 হাতে ধরে বলল, ও পার্থ, কত যুগ পরে দেখা হলো বলো তো। টর্চের আলোটা তার দিকে ফেরালাম। এতক্ষণে বুঝতে পারলাম, লম্বা পুলক। আমাদের কলেজে 2 জন পুলক ছিল, তাই একজন লম্বা পুলক আর একজন বেঁটে পুলক। তারপরের কথাটা মনে হতেই মেরুদণ্ড বেয়ে ঠান্ডা প্রবাহ নামল, বুকের শব্দ দ্রুততর হলো। তাই তো শুনেছিলাম ভাই, যা শুনেছিলাম বছর 5 আগে, টালা ব্রিজের কাছে লম্বা পুলক দুর্ঘটনায় মারা গেছে। পুলক মোটর সাইকেলে ছিল, সামনাসামনি এক লরির সঙ্গে ধাক্কা হয়। পুলক আর তার মোটর সাইকেল দুইজনই একেবারে ছাতু হয়ে গিয়েছিল। কি সারা রাত বাইরে দাঁড়িয়ে থাকবে নাকি? পুলক আমাকে তাড়া দিয়ে বলল। ভিতরে ঢুকতে ঢুকতে বললাম, না 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 না, চলো, বাইরে কেন দাঁড়িয়ে থাকবো? আমি একটা কথা ভাবছিলাম। পুলক বলল, কি কথা? শুনেছিলাম দুর্ঘটনায় তুমি মারা গেছো বছর 5 আগে। পুলক খুব জোরে হেসে উঠল। আরে একরকম মারাই তো, দেখো না, বাঁ পায়ে একদম জোর পাই না। হাসপাতাল থেকে সোজা এখানে চলে এসেছি। বলতে নেই, এখন বেশ ভালো আছি ভাই। এখানকার আবহাওয়া খুব উপকার পেয়েছি। এসো এসো, ভিতরে এসো। শরীরটা খুব আমার পরিশ্রান্ত ছিল। দাঁড়িয়ে দাঁড়িয়ে আলোচনা করতে আমারও খুব একটা ভালো লাগছিল না। কোনো রকমে কিছু মুখে দিয়ে শুয়ে পড়তে পারলে আমি বাঁচি। স্নান করব তো। আমি বললাম, স্নান ঠিক আছে, কিন্তু এত রাতে নতুন জায়গা, আমার সাহস হচ্ছে না। আরে গরম জল স্নান করে নাও, শরীর ঝরঝরে লাগবে। গরম জল এখনই পাঠিয়ে দিচ্ছি।
লম্বা পুলক আমাকে বলল। স্নান সেরে বাইরে আসতে দেখি টেবিল সাজিয়ে পুলক বসে আছে, প্লেট ভর্তি গরম ভাত আর মুরগির মাংস। এখানে রান্না করে কে ভাই? আমি জিজ্ঞাসা করলাম। পুলক বলল, রান্না, বাসন মাজা, ঘরদোর পরিষ্কার সবই মুংলা করে। এদেশি লোক, বুঝলে, ভারী কাজের লোক। আমি বললাম, তুমি খাবে না পুলক? পুলক বলল, আমি সন্ধে 6টার মধ্যে খেয়ে নিই। নাও নাও নাও, তুমি আর বসে থেকো না, নিশ্চয়ই খুব ক্লান্ত, শুয়ে পড়ো। দেখো, ওটা তোমার ঘর। এ ঘরে ঢুকেই আশ্চর্য হয়ে গেলাম। সিঙ্গেল খাটের উপর একটি পরিপাটি বিছানা, মাথার কাছে গ্লাসে ঢাকা দেওয়া জল। ভোরে উঠে আমার যে জল খাবার অভ্যাস, এটা পুলক জানলো কী করে? শুয়ে পড়লাম। বিছানায় গা ঠেকানো মাত্রই গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেলাম। মাঝরাতে পেঁচার একটা বিদঘুটে ডাকে আমার ঘুম ভেঙে গেল। মাথার কাছে খোলা জানলা দিয়ে চাঁদের আলো বিছানার উপর এসে পড়েছে। ঘরের সব কিছু পরিষ্কার দেখা যাচ্ছে। পাশ ফিরে শুতে গিয়েই চমকে উঠলাম। বরফের মতো ঠান্ডা স্পর্শ। চোখ খুললেই রক্ত হিম হয়ে গেল। আমার বালিশে মাথা দিয়ে একটা কঙ্কাল শুয়ে, একটা হাত প্রসারিত, সেই হাতটা আমার শরীরে ঠেকেছে। আর্তনাদ করে বসলাম। কি কি হলো পার্থ? পুলক খাটের কাছে এসে দাঁড়িয়েছে। কঙ্কালের দিকে আঙুল দেখাতে গিয়েই দেখলাম বিছানা খালি, কোথাও কিছু নেই। না, তুমি নিতান্তই ছেলে মানুষ। সরো সরো, আমি না হয় তোমার পাশে শুই। লজ্জা পেয়ে মাথা নাড়লাম। না 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 না, তোমায় শুতে হবে না, তুমি যাও, তুমি যাও। পুলক সরে গেল। ঘুমোবার চেষ্টা করতে করতে নতুন এক চিন্তা আমার মনে এলো। শোবার আগে তো আমি দরজা বন্ধ করে দিয়েছিলাম, তাহলে পুলক ঘরের মধ্যে ঢুকলো কী করে? উঠে আর পরীক্ষা করতে ইচ্ছা হলো না। ঘুমে চোখ বন্ধ হয়ে এলো। পরের দিন সকালে উঠেই দেখলাম ঘরের দরজার ভিতর থেকে খিল দেওয়া। এদিক ওদিক চোখ ফিরিয়ে দেখলাম ভিতরে ঢোকার আর কোনো পথ কিন্তু নেই। দরজা খুলেই দেখলাম বাগানে দাঁড়িয়ে আছে পুলক। কাল রাতে তার ঘরে ঢোকার কথা বলতেই সে হেসে কুটোপটি, হেসে খুন। তুমি নিশ্চয়ই স্বপ্ন দেখেছো ভাই। আমি আবার কখন তোমার ঘরে ঢুকলাম? আমি বললাম, স্বপ্ন তা হবে, কিন্তু এত পরিষ্কার স্বপ্ন আমি জীবনও কখনো দেখিনি জানো। এখনও চোখের সামনে যেন ঘুমন্ত নরকঙ্কাল আমি দেখতে পাচ্ছি। মুখ হাত ধুয়ে নাও, মোংলা এখনই চা দিয়ে যাবে। বারান্দায় দুটো বেতের চেয়ার পাতা, মাঝখানে গোল বেতের টেবিল। হাত মুখ ধুয়ে একটা চেয়ারে বসলাম। উল্টো দিকে চেয়ারে পুলক বসে বলল, মোংলা, পার্থবাবু চা নিয়ে এসো। চা টোস্ট নিয়ে এলো সে। তাকে দেখে আমার সারা শরীর কেঁপে উঠল। এমন বীভৎস চেহারা আমি জীবনে দেখিনি। গায়ে চিমটি কাটলেও এক তিল মাংস উঠবে না। এমনই শীর্ণ চেহারা, চোখ দুটো এত ভিতরে ঢোকা বা ঢুকে আছে যে দেখে বোঝাই যায় না। খোটরের মতো, সরু কাঠির মতো হাত পা, ঝকঝকে দাঁতের পাটি সর্বদাই বাইরে রয়েছে। চা টোস্ট দিয়ে চলে যেতে আমি বললাম ওকে, লোকটার চেহারা দেখলে কিন্তু ভয় করে। পুলক বলল, মানুষের চেহারা আর কতটুকু বল, ছাল ছাড়ালে সবাই সমান। মোংলার চেহারা যেমনই হোক, লোকটা কিন্তু খুব কাজের। তাছাড়া নিজের লোক ছাড়া তো আমরা আর যাকে তাকে রাখতে পারি না। আমি বললাম, নিজের লোক মানে? মানে খুব জানাশোনা। একেও এখানকার গাঁ থেকে অমলই জোগাড় করেছে। খেতে খেতে বললাম, তোমার চা টোস্ট কই? পুলক উত্তর দিল, আমি ওসব খাই না ভাই, সহ্য হয় না। ভোরে উঠে ছোলা ভিজে খাই আদা দিয়ে। একটু থেমে পুলক বলল, তুমি বসো, আমি একটু ঘুরে আসি। আমি বললাম, এখন আবার কোথায় যাবে?
একবার পোস্ট অফিসে যাব, তাছাড়া আরও দু এক জায়গায় ঘুরে আসব। তুমি আমার জন্য অপেক্ষা করো না, আমি বাইরে কোথাও খেয়ে নেব। সারাটা দিন পুলক কিন্তু ফিরল না, সন্ধ্যার সময়ও না। মুংলাকে জিজ্ঞাসা করতে মুংলা বলল, বাবুর ফেরার কোনো ঠিক ঠিকানাই নেই, কোথায় যে যান। খাবার সময় এক কাণ্ড, বসে খাচ্ছি, পাশে মুংলা দাঁড়িয়ে। তাকে বললাম, একটু তরকারি নিয়ে এসো আর দুখানা রুটি। মুংলা চৌকাঠের কাছ পর্যন্ত গিয়ে বাইরে হাত বাড়িয়ে তরকারি আর রুটি এনে দিল। ঠিক যেন মনে হলো এগুলো নিয়ে কে যেন বাইরে অপেক্ষা করছিল। কিচ্ছু আর জিজ্ঞাসা করলাম না, কিন্তু এ বাড়ির বাতাসে কেমন যেন ভয়ের গন্ধ আছে। মনে হয় অশরীরী আত্মারা আনাচে কানাচে লুকিয়ে আছে। সেই রাতেই দারুণ দৃশ্য দেখে আমার দারুণ দৃশ্য চোখে পড়ল। পুলক তখনও ফেরেনি, ঘুম আমার আসেনি। বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছি, হঠাৎ বাইরে একটা খড়খড় খড়খড় আওয়াজ হচ্ছে। দু হাতে রগড়ালে হাড় যদি দু হাতে কেউ রগড়ায়, বা পাশা খেলার গুটি যদি দু হাতে কেউ রগড়ায় যেমন শব্দ হয়, ঠিক তেমনি। আস্তে আস্তে উঠে জানলার খড়খড়ি খুলে বাইরে চোখ রাখলাম। ম্লান চাঁদের আলো, খুব স্পষ্ট নয়, আবার একেবারে অস্পষ্টও নয়। উঠানে একটা গুঁড়ির ওপর দুটো কঙ্কাল ঠেসাঠেসি করে বসা, একজনের হাত আর একজনের গলায়। আর একটু দূরে একটা গাছের ডাল ধরে মুংলা দোল খাচ্ছে। কি লম্বা চেহারা, সারা দেহে কোথাও এক তিল মাংস নেই। চোখের দুটো গর্ত থেকে গাঢ় লাল রং বের হচ্ছে। অজান্তেই মুখ থেকে একটি আর্তনাদ বের হয়ে গিয়েছিল। সঙ্গে সঙ্গে কঙ্কাল দুটো ফিরে দেখল, চোখ নেই, তবুও মর্মভেদী দৃষ্টি। বুকের রক্ত শুকিয়ে আমার জমাট হয়ে যেতে লাগলো। আশ্চর্য কাণ্ড, একটু একটু করে কঙ্কাল দুটোয় মাংস লাগলো। কয়েক সেকেন্ডের মধ্যে দুটি পূর্ণ মানুষের মূর্তি ফুটে উঠল। তখন আর চিনতে অসুবিধা হলো না, একজন পুলক আর একজন অমল। কাঁপতে কাঁপতে বিছানায় ফিরে এলাম। সারা রাত ঘুমোতে পারলাম না। যা দেখছি তারপর ঘুমোনো সম্ভব নয়। বাইরে খটখট খটখট শব্দ, মনে হলো একাধিক কঙ্কাল মূর্তি উঠোনে পায়চারি করছে। সেই শব্দের সঙ্গে প্যাঁচার ডাক, বাদুড়ে জানার ঝটপটানি মিশে ভয়াবহ অবস্থার সৃষ্টি করল। ভোর হতে আর এক মুহূর্ত অপেক্ষা করিনি, সুটকেস হাতে নিয়ে ছুটতে লাগলাম। বের হবার সময় রান্নাঘর থেকে বাসনপত্রের আওয়াজ আসছিল। একটু পরেই হয়তো মুংলা চা নিয়ে এসে দাঁড়াবে আমার সামনে। দিনের আলোতেই মুংলার মুখোমুখি দাঁড়াবার সাহস আমার নেই। ছুটতে ছুটতে যখন মুদির দোকানের সামনে গিয়ে পৌঁছালাম, তখন মুদির সবে দোকানে ঝাঁপ খুলছে। হাঁপাতে হাঁপাতে বললাম, এক গ্লাস জল হবে? মুদি আমাকে দেখে তো অবাক, বোধ হয় আমাকে জীবন্ত দেখবে আশা করেনি। জল দিয়ে আমাকে জিজ্ঞাসা করলো, আপনি অমরধাম থেকে আসছেন? আমি বললাম, হ্যাঁ। খাওয়া দাওয়া কি করতেন? মুদির কাছে কিছু বলতে আমার ইচ্ছা হলো না, শুধু বললাম, কেন, মুংলা রাঁধত? মুদির মুখটা হাঁ হয়ে গেল, দুটো চোখ বিস্ফারিত হয়ে গেল। কাঁপা গলায় বলল, মুংলা? মুংলা মানে মুংলা মুন্ডা? মুংলাকে তো 5 বছর আগে অমরধামে এক গাছের ডালে ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছিল। আত্মহত্যা করেছিল না কে করিয়েছিল কি জানি। অনেকে বলেছিল বিষয় সম্পত্তি নিয়ে গোলমাল হওয়ায় ভাইপোরা নাকি মেরে ঝুলিয়ে রেখেছে। আর দাঁড়ায়নি। গিরিটি না পৌঁছানো পর্যন্ত আমার শান্তি নেই। অমরধামের বাসিন্দারা গন্ধ শুকে শুকে হাজির হলেই সর্বনাশ। বাকিটা শুনলাম গিরিটি স্টেশন মাস্টারের কাছে।
ওই বাড়ির অমলবাবু মাঝে মাঝে আসা যাওয়া করতেন। বছর দুয়েক আগে তার ঘাড় মটকানো অবস্থায় বাড়ির উঠানে পাওয়া গিয়েছে। গিরিডি থেকে পুলিশের কর্তা গিয়েছিল, কিন্তু খুনের কোনো হদিশ হয়নি। মাথাটা ঘুরে উঠল। তাহলে কলকাতার রাস্তায় অমলের সঙ্গে দেখা, আমাকে মিলনপুরে আসার আমন্ত্রণ করা, এসবের মধ্যে কী ব্যাখ্যা হতে পারে? আর পুলকের দুর্ঘটনায় মৃত্যু, এ তো আমার জন্যই ছিল। নিজেদের দল বাড়াবার জন্যই কি আমাকে ডেকে আনা হয়েছিল? তাহলে হাতের মুঠোয় পেয়ে আমাকে ছেড়ে দিল কেন? দুটো মৃত্যুই তো আমার জানা ছিল। গলায় পইতে আছে বলে কি আমি ছাড় পেলাম? কি জানি, যত ভাবি প্রশ্নের কোনো উত্তর পাই না। আমার গল্প যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এরকম অনেক ভালো ভালো গল্প আমি তোমাদের শোনাতে চাই। আমি তোমাদের বন্ধু, তোমরা আমার পরিবার। তোমরা যদি আমায় একটু সাহায্য না করো তাহলে আমি এরকম ভালো ভালো গল্প তোমাদের শোনাতে পারবো না। ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।